হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা শুনছো আজকের গল্পটি রত্না হালদারের লেখা দগ্ধবাসর। আর এই গল্পটি প্রতিলিপি অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে। তোমরা চাইলে ওখান থেকেও পড়তে পারো বা এই চ্যানেল থেকেও শুনতে পারো। গল্পটা খুবই ভালো, তোমরা সবাই শোনো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের পর্ব হলো 1 এবং 2। ঠিক কতটা যে সময় পেরিয়ে গেছে জানি না। এখন দিন না রাত তারও জ্ঞান নেই আমার। সেই সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে ছোট্ট একটা ভুলের জন্য টেনে হিচড়ে ধরে হাত পা বেঁধে এখানে এই অন্ধকার ঘরটায় ফেলে রেখে গেছেন উনি। পিছন মুড়িয়ে বেঁধে রাখায় কাঁধ থেকে হাত দুটোয় আর কোনো সাড় পাচ্ছি না। পা দুটোতেই ঝিঝি ধরে চিনচিনে ব্যথা হচ্ছে। তেষ্টাও পেয়েছে ভীষণ, কিন্তু কাউকে তো ডাকতেও পারবো না। মুখ বাঁধা, আর খোলা থাকলেও এখানে বসে গলা ফাটিয়ে চিৎকার করে মরে গেলেও কেউ আসবে না। 3 তলায় কারো ওঠার পারমিশন নেই। মেয়েরা সব দোতলা পর্যন্তই আসতে পারে, অত অবধি তাদের প্রবেশাধিকার। এর বেশি আর কেউ উঠতে পারে না। তাই এখন এই মুহূর্তে এই বিশাল প্রাসাদটির ততোধিক বিরাট 3 তলা জুড়ে আমি ব্যতীত দ্বিতীয় কোনো প্রাণী নেই। এখানে বসে চোখের জল ফেলে মরে গেলেও কেউ বাঁচাতে আসবে না আমায়, যতক্ষণ না উনি নিজে এসে আমায় মুক্ত করে দিচ্ছেন। ততক্ষণ আমায় এভাবেই থাকতে হবে। একভাবে বসে থাকতে থাকতে কোমরেও ব্যথা করছে। তখন যেভাবে চড় মেরেছিলেন তাতে নিচের ঠোঁটের কোণে কেটে গেছিল, এখনো জ্বলছে সেখানে। মাঝে মাঝে মনে হয় এর থেকে ওই খামারের পশুগুলো বেশি ভালো। অন্তত যে কদিন বাঁচে প্রাণ খুলে বাঁচতে তো পারে। আমি তো মানুষ হয়েও খাঁচায় আবদ্ধ প্রাণীর থেকে নির্মম জীবনযাপন করছি। কি ভাবছেন এমন অমানবিক নির্যাতন কে করছে, কেন করছে, তাই তো ভাববেন না। ওনার আসতে এখনো ঢের বাকি। ততক্ষণে আপনাদের সব বলবো। আমি মেহুল। 6 মাস আগে পর্যন্ত ছিলাম মেহুল সেন, আর বিগত 6 মাস ধরে হয়েছি মেহুল শর্মা। একটা মেয়ের বেঁচে থাকার জন্য এই সমাজে পদবিটা খুব জরুরি, তাই না? সত্যি খুব দরকার পদবির। অন্তত একটা মেয়ের জন্য খুব প্রয়োজন একটা পদবির। এই পদবির জোরেই তার পরিচয়। এই পদবির জন্যই মাথা তুলে বাঁচতে পারা। আবার এই পদবি বলেই একটা মেয়েকে জোরপূর্বক অধিকার করা যায়। এই যেমন আমি মেহুল। জন্ম থেকে বিগত 23টা বছর বিজনেস টাইকুন রঞ্জিত সেনের মেয়ের পরিচয়ে বেঁচেছি। বাবা মায়ের একমাত্র সন্তান আমি।
ছোট্ট থেকে তাদের নয়নের মণি হয়ে থেকেছি। এতটাই আদর পেয়েছি যে এত বড় একজন বিজনেস পার্সোনালিটি হয়েও আমার বাবা কোনোদিন তার উত্তরসূরির দাবি নিয়ে দ্বিতীয় সন্তানের কথাও ভাবেননি, বা হয়তো বলা যায় ভাববার অবকাশটাই পাননি। কারণ আমার যখন বছর 6 বয়স, তখন মা হঠাৎ 3 দিনের জ্বরে আমাদের ছেড়ে চলে যান। মা চলে যাওয়ার পর বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। সব সময় দরজা দিয়ে একা থাকতে চাইতো। আমার সাথেও কতদিন কথা বলেনি ঠিক মতো। আমার কাছে তখন যেন গোটা জগৎটাই একরকম ফাঁকা হয়ে গেছিল। মা যে আর কোনোদিন ফিরবে না সেটা ঠিকঠাক বুঝতেই পারিনি কতদিন। সারা দিন ধরে অত বড় দোতলা বাড়িটার সব ঘর ঘুরে ঘুরে বেড়াতাম। মাঝে মাঝে মনে হতো এই বুঝি মা আড়াল থেকে বেরিয়ে কোলে তুলে নেবে, আদর করবে। সেই দিনগুলোতে খুব কষ্ট লাগতো আমার। একদিকে মায়ের অভাব, অন্যদিকে বাবার অমন অবহেলা, দুইয়ে মিলে আমাকে যেন ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। কিন্তু এই যে কথায় বলে না, সময় সব ধুয়ে দেয়, এক্ষেত্রে তাই হলো। মাস 3 বাদে হঠাৎ আমার একদিন জ্বর হয়, আর সেই কারণেই বাবা আবার স্বাভাবিক হয়ে ওঠে। আমার অসুস্থতার কথা শুনে বাবার ঘোর লাগা দশা কেটে যায়। স্ত্রীহারা একজন স্বামী তখন নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। বলা যায় আমার অসুস্থতাটা যেন আমার জীবনে সাপে বর হয়ে এসেছিল। এরপর থেকে আর কোনোদিন বাবা আমায় কাজ ছাড়া করেনি। ঠাম্মা তখনও বেঁচে। নিজের একমাত্র ছেলের একাকিত্বের কথা ভেবেই আবার বিয়ের জন্য তোড়জোড় শুরু করলেও বাবা আর সেদিকে কান দেয়নি। এমনকি আমার দেখাশোনার দোহাই দিয়েও বাবাকে আর বিয়েতে রাজি করাতে পারেনি ঠাম্মা। ঠাম্মার হাজার অনুরোধ আর কাকুতি মিনতিতেও বাবা রাজি হয়নি। তৎপর ছেলের হাল ছেড়ে দিয়ে ঠাকুর ঘরে মন দেয় ঠাম্মা। আর আমি তখন মাতৃহারা জীবনে বাবার স্নেহ ছায়ায় লতানো গাছের মতো একটু একটু করে বড় হয়ে উঠতে থাকি। বাবা নিজের কাজ, ব্যবসা সব কিছু সামলেও সাধ্যমতো চেষ্টা করত আমার জীবনে মায়ের অভাবটা পূরণ করতে। কিন্তু সব অভাব কি আর পূর্ণ করা সত্যিই যায়? বিশেষত এক সন্তানের কাছে তার মায়ের আদর, ভালোবাসা, যত্ন, আবেগ এসব কি অন্য কারোর পক্ষে পূরণ সম্ভব? তবে মানিয়ে নিতে হয়। মানিয়ে নেওয়াটাই জীবন। আমিও মানিয়ে নিয়েছিলাম। মা যে আর কখনো ফিরবে না সেটা উপলব্ধি করেছিলাম। আর সেই উপলব্ধিটাই হয়তো আমায় এক ধাক্কায় মানসিকভাবে অনেকটা ম্যাচিওর করে দিয়েছিল। দিনগুলো এভাবেই পার হয়ে যাচ্ছিল, ভালোই মন্দই। মায়ের শূন্যস্থানটা পূর্ণ না হলেও বাবা আর আমি আমাদের ছোট্ট জগৎটাতে ভালোই ছিলাম। ছোট থেকেই আমার লেখাপড়ার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল।
শুধু যে পাঠ্য বই তা নয়, বরং সব রকমের বই পড়তেই ভালো লাগতো। বলা যায় বইগুলোই ছিল আমার একাকিত্বের সাথী। স্কুল কলেজেও আহামরি কিছু রেজাল্ট না করলেও মোটামুটি ভালো ফল করেছি সব সময়। লেখাপড়ার পাশাপাশি গান, নাচ এগুলোও শিখেছিলাম। একলা দুপুরগুলোয় যখন চারিদিক নিস্তব্ধ হয়ে উঠত, তখন গান গাইতে ভীষণ ভালো লাগতো আমার। কিংবা কোনো বৃষ্টি ভেজা সন্ধ্যায় জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শীতল জলাধারাকে গায়ে মেখে নিতে নিতে গলা দিয়ে দুকলি গান বেরিয়ে আসতো আপনা আপনি। নাচটাও পছন্দ ছিল, তবে নাচের থেকে গানের সুরে নিজেকে হারাতে বেশি ভালো লাগতো। এভাবেই লেখাপড়া, গান, নাচ শেখার মধ্যে দিয়ে কখন যে বড় হয়ে গেলাম নিজেও জানি না। গ্রাজুয়েশনটাও কমপ্লিট হলো। এক কথায় বলতে পারি জীবনটা আমার এক গতানুগতিক ছন্দে ভালোই কাটছিল বাবার ঘরে। এরপর একদিন এক প্রবল বিধ্বংসী ঝড় উঠল জীবনে। চোখের সামনে নিজের সুখের আশ্রয়টাকে খড়কুটোর মতো উড়ে যেতে দেখলাম আমার কুবের তুল্য বাবাকে তিলে তিলে সর্বহারা হয়ে যেতে, আর সবশেষে নিজেকেও ভাগ্যপণ্যের মতো ব্যবসায়িক ডিলের অংশ হয়ে উঠতে। গত 6 মাসে নিজের সম্পূর্ণ অস্তিত্বটা আমার হারিয়ে গেছে। গত 6 মাসে আমি নতুন করে জন্মেছি, নতুন করে বেঁচেছি, নতুন করে নিজেকে আবিষ্কার করেছি। আমার স্বামী প্রখ্যাত বিজনেসম্যান ও শিল্পপতি আকাশ শর্মা। লোকে বলে তিনি নাকি যেখানে পা রাখেন সেখানে টাকার বৃষ্টি হয়। সত্যিই হয়তো হয়, কি জানি। আমার তো টাকার খোঁজে দরকার ছিল না কোনো দিন, আর না আছে। আমার দুটো খেতে পড়তে পারলেই চলে যায়। কিন্তু দুটো ফ্যাক্টরি, 400 একর হেক্টরের 3টে চা বাগান আর রেসের ঘোড়ার ফার্ম যে মানুষটার আছে, সেই মানুষটার স্ত্রী হয়েও আমার একবেলা খাওয়া জোটে না। আর পরনের শাড়ি দুটোর একটা ভেজা থাকলে বুঝে পাই না কি পরে নিজেকে আড়াল করব। হাস্যকর, তাই না? হ্যাঁ, জানি হাস্যকর, কিন্তু এটাই সত্যি। আমার জীবনের নিদারুণ সত্যি। ভাবছেন তো কেন এমন করুণ জীবন আমার? তবে শুনুন, এটা আমার বরাদ্দ সাজা। যে পাপ আমি কোনো দিন করিনি তার শাস্তি পাচ্ছি আমি। একটা কথা তো আপনারা জানেন যে আজও এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে মুনাফার আর সবচেয়ে নিষিদ্ধ ব্যবসা হলো হিউম্যান স্লেভের ব্যবসা বা মানুষ কেনা বেচার ব্যবসা। চড়া দামে সেখানে মানুষ বিক্রি হয়, আর সে যদি নারী হয় তবে তো কথাই নেই। আমি তেমনই একজন স্লেভ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি একজন দাসী। আগেকার দিনে মন্দিরে সেবাদাসী বা দেবদাসী প্রথা ছিল। আমিও অনেকটা তাই। আমার নিজস্ব বলতে কিচ্ছু নেই, কিচ্ছু না। নিজের ইচ্ছা
অনিচ্ছা, আগ্রহ, মান, অভিমান, সম্মান, লজ্জা, আব্রু কিচ্ছু নেই। 5 বিঘার ওপর তৈরি হওয়া এই ইট কাঠ পাথরের প্রাসাদটায় আমার কথা বলার, হাসবার, নজর উঁচিয়ে দেখার, এমনকি দুঃখের শব্দ করে কাঁদবারও অনুমতি নেই। গোটা বাড়িতে 8 জন মেয়েড আছে। আমিও তাদের মতোই একজন, বা হয়তো তাদের থেকেও নিচে আমার স্থান। খালি আকাশ শর্মার হাতে পরানো সিঁদুরটুকুর জন্য আমি এই বাড়ির 4 দেওয়ালের ভেতরে, বিশেষত এই 3 তলাতে ওঠার অনুমতিটুকু পেয়েছি। নইলে আমি ওদের থেকে আলাদা কিছুই নয়। আর তার জন্য ওদের মধ্যে আমাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। হবে নাই বা কেন, ওরা তো আদৌ জানেই না যে আমি ওদের মালিক আকাশ শর্মার স্ত্রী। 6 মাস আগে বিয়েটা হলেও এই বিয়েকে মন থেকে স্বীকৃতি যেমন আমি দিতে পারিনি, তেমনি একে সামাজিক স্বীকৃতি আকাশ শর্মা নিজেও দেননি। এত বড় একজন ব্যবসায়ী, শিল্পপতির বিয়েটা যে ঠিক কী পরিস্থিতিতে হয়েছিল তা হাতে গোনা 2টো মিডিয়া হাউস জানলেও প্রকাশ্যে আনতে পারেনি। এত দিনেও খালি আকাশ শর্মার বাহুবল আর আর্থিক প্রতিপত্তির কারণে। ভয় দেখিয়ে বা টাকার লোভ দেখিয়ে হলেও এই খবর জনসমক্ষে আনতে দেননি আকাশ শর্মা। আর তার ফলে আজও অবধি ওর পরিচিত পরিচয়ের 2-1 জন বাদে কেউ জানেই না যে ও বিবাহিত, আর আমি মেহুল শর্মা, ওর স্ত্রী। আর তাই এই বাড়ির মেয়েদের কাছে আমি তাদের মালিকের রক্ষিতা। অর্থের বিনিময়ে তার সেবা করা আমার কাজ। কিচেনে রান্নার ফাঁকে বা এমনই কখনো সখনো কাজের মাঝে ওদের ছিটে ফোটা কথোপকথন শুনে বুঝতে অসুবিধা হয় না যে আমার এই লজ্জাজনক পরিচয় ওদের মাঝে মুখরোচক কেচ্চা গল্পের বিষয়। ওরা যায় আমায় খুব হীন নজরে দেখে, খুব নোংরা একটা ভাবধারা রাখে আমার প্রতি, তা আমি জানি। অবশ্য দোষটা তো ওদের নয়, দোষটা যে আমার কপালের। আমি এমন এক মেয়ে যে নিজেই নিজেকে এমন এক ক্লেদাক্ত পরিস্থিতির মাঝে এনে উপস্থিত করেছে। আমার এই হতভাগ্য জীবন আলেখ্যের সূত্রপাত আক্ষরিকভাবে 6 মাস আগের এক অতি সামান্য ঘটনার মধ্যে দিয়ে। দিনটা ছিল এক ভরা আষাঢ়ের বৃষ্টি ভেজা দিন। আগের রাত থেকে ঝড়ো হাওয়া আর সেই সাথে ঝমঝম বৃষ্টি শুরু হয়েছিল। মনে হচ্ছিল যেন মেঘরাজ্যের যত দুঃখ সব যেন একসাথে কান্না হয়ে পৃথিবীর মাটি ছুঁয়ে চলেছে। সেদিন আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট আউট হওয়ার দিন ছিল। যতই ভালো পরীক্ষা দেই না কেন, একটা চিন্তা তো রেজাল্ট নিয়ে থেকেই যায়। আমারও তেমনি ভেতরে ভেতরে একটা চাপা টেনশন চলছিল। এদিকে অনাবরত ঝরে চলা বৃষ্টির ধারার দিকে তাকিয়ে ভাবছি, আজ বেরোবো কী করে বাড়ি থেকে। শুধু বৃষ্টি হলেও কথা ছিল, তার সাথে আবার এমন দমকা হাওয়া যে পথে বেরোনো দেয়। তবে সেদিনটা আরও গুরুত্বপূর্ণ ছিল আমার বাবার কাছে।
একটা বড় বিজনেস ডিল সাইন হওয়ার কথা ছিল সেদিন। আর তার প্রিপারেশনে গত 1 মাস ধরে বাবা ও ওনার কোম্পানির প্রতিটি স্টাফ করে চলেছিল। গত 2 রাত ফাইনাল প্রেজেন্টেশনের প্রিপারেশনের জন্য বাবা 2 চোখের পাতা এক করতে পারেনি। গত 2-3 দিন ধরে সারাটা দিন অফিসে প্রাণপাত করে এসে আবার সারা রাত স্টাডিতে ফাইল আর ল্যাপটপে মুখ গুজে পড়ে রয়েছে বাবা। আমি জোরাজুরি করে ঘরে নিয়ে শুইয়ে দিলে তবে গিয়ে একটু ঘুমিয়েছে, নতুবা সারা রাত কাজ করে গেছে। এর আগেও বাবার বহু বিজনেস ডিল সাইন হয়েছে, কিন্তু তার জন্য কোনো দিন বাবাকে এতটা চিন্তিত হতে দেখিনি। বাবার ব্যবসায় আমি কোনো দিন বিশেষ নাক গলাই না, আসলে দরকার পড়ে না। তাই হঠাৎ কি এমন কারণ হলো যে বাবা এতটা উঠে পড়ে লেগেছে ডিল ক্র্যাক করতে? ঠিক বুঝে পেলাম না। তবে এটা নিশ্চিতভাবে বুঝেছি যে এই ডিলটা বাবার ইগোর সাথে জড়িয়ে গেছে। সকালে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে বাবার সাথে এক টেবিলে বসে খাওয়াটা আমার বহু দিনের অভ্যাস। এখন তো মনে হয় বাবা পাশে না থাকলে সকালবেলা 1 বিন্দু খাবার গলা দিয়ে নামে না আমার। উল্টো দিকে বাবারও একই অবস্থা। তার মিলু মায়ের হাতের খাবার না হলে তার মুখ সকাল সকাল বাংলার 5 হয়ে যায়। আসলে মায়ের অবর্তমানে আমরা বাপ মেয়েতে যে কবে একে অপরের পরিপূরক হয়ে গিয়েছি তা হয়তো আমরা নিজেরাও জানি না। আজ সকালে উঠেই আগে স্নান সেরে পুজো সেরে কিচেনে চলে যাই, তারপর বাবার পছন্দের স্প্যানিশ অমলেট আর ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে টেবিলে হাজির হই। ঘড়িতে এখন 8:30। অবশ্য বাইরে আকাশ দেখে মনে হচ্ছে যেন সূর্য ডুবে গোধূলির শুভারম্ভ হয়েছে চতুর্দিকে। অন্যান্য দিন এতক্ষণে বাবা টেবিলে হাজির হয়ে যায়, কিন্তু আজ এখনো নিচেই আসেনি। বুঝলাম আমি গিয়ে জোর না করলে আসবেও না। অগত্যা সিঁড়ি দিয়ে ছুটলাম ওপরে। দোতলায় গিয়ে ডান দিকে বাবার বেডরুম লাগোয়া বিশাল স্টাডি রুমের ভেজানো দরজায় আলতো হাতে চাপ দিতেই খুলে যায়। ভেতরে দেখি বাবা বেশ উত্তেজিত হয়ে কারো সাথে ফোনে কথা বলছে এবং ঘর জুড়ে পায়চারি করে চলেছে। আমায় দেখে মৃদু হেসে ইশারায় কাছে ডাকলো। আমি এগিয়ে যেতেই আমার মাথায় স্নেহের হাত ছুঁয়ে কান থেকে ফোনটা নামিয়ে খুব আস্তে আস্তে বলল, গুড মর্নিং মা। তারপরেই আবার ফোন কানে তুলে কথা বলা শুরু করে। কথা শুনে যেটুকু বুঝি তাতে মনে হয় বাবার অফিসের বহু দিনের কর্মচারী ম্যানেজার অজয়দের সাথে কথা বলছে বাবা। কিন্তু বাবাকে এমন উগ্রভাবে কথা বলতে দেখে বেশ অবাক হলাম আমি, বিশেষত যখন এরকম হুমকির ভঙ্গিতে বলল, দেখো দে, ভালোভাবে বলছি, প্রজেক্টরের ফাইনাল টাচ আপ দিয়ে ঠিক 1 ঘন্টার মধ্যে অফিসে ঢোকো, আর বোর্ড মেম্বারদের সবাইকে লাস্ট মিটিংয়ের নোটিফিকেশান দিয়ে দাও। ঠিক 10টার মধ্যে সবাইকে আমার অফিসের কনফারেন্স রুমে অ্যাটেন্ড দেখতে চাই আমি। যা যা বললাম ঠিকঠাক করে করো। আমি কোনোভাবেই কোনো মূল্যেই এই ডিলটাকে হাতছাড়া করতে পারবো না। স্পেশালি ওই বাস্টারটার কাছে তো
কোনোভাবেই হারতে পারবো না আমি। মেক মাই ওয়ার্ডস ডে, ইফ আই লুজ দ্য ডিল দেন আই অ্যাম নট গোয়িং টু স্পার এনি অফ ইউ। বলেই ফোনটা কেটে দিয়ে চেয়ারের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে বাবা। সত্যি বলতে ওনাকে এইভাবে হাইপার এত চিন্তিত হতে আমি আগে কখনো দেখিনি। একে নিজের রেজাল্টের চিন্তা আর তার ওপরে বাবার এমন অদ্ভুত আচরণ দেখে আমার ভীষণ ভয় হতে লাগলো। মনের কোণে এক আশঙ্কা পাক খেয়ে উঠতে লাগলো। মনে হলো যেন কোনো এক সর্বগ্রাসী বিপত্তির ঝড় অদূরে দাঁড়িয়ে আমার জীবনে আছড়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। হয়তো আমার মনের ভয়ের ছায়া আমার মুখেও ছাপ ফেলেছিল, আর সেটা হয়তো আমার বাবার চোখেও ধরা পড়ে। তাই এরকম জোর করেই নিজের মনের অশান্তি আর চিন্তাটাকে ঝেড়ে ফেলে মুখে চিরপরিচিত হাসিটা ফিরিয়ে এনে আমার কাছে এসে বলে, কিছু খেয়েছিস? বাবার কথায় সম্বিত ফেরে আমার। অনুযোগের সুরে বলি, তোমায় ছাড়া খেয়েছি কখনো যে আজ একা একা খেয়ে নেব? আমার কথা শুনে বাবা হেসে ফেলে, বলে, আর কতদিন এমন করবি বলতো? 2 দিন বাদে বিয়ে হবে, পরের ঘরে যাবি, তখনও কি বলবি, বাবা তুমি খাওনি তো আমিও খাবো না? কেন বুঝিস না বলতো? তোর কোনো অসুবিধা হলে আমার কতটা কষ্ট হয়। যা গিয়ে খেয়ে নে। বাবার গলা জড়িয়ে ধরে আদুরে সুরে বললাম, আগে তুমি আসো, তারপর খাবো। একটু থেমে আবার বললাম, আরে বাবা এসব চিন্তা ছেড়ে দাও, আমি কোনোদিন বিয়েই করব না। আমি বিয়ে করে চলে গেলে তোমায় কে দেখবে বলো তো? তুমি তো কাজ নিয়েই পড়ে থাকো, তোমার খিদে পায় না, ঘুম পায় না, বয়স যে বাড়ছে সে চিন্তাও হয় না। এমন করলে শরীর থাকবে তোমার? আমি না থাকলে তোমার পিছনে সবসময় বক বক কে করবে বলো তো? আমার কথা শুনে বাবার মুখের হাসি ম্লান হয়ে যায়, যেন কোনো অসম্ভবী বিচ্ছেদ চিন্তায় ভারাক্রান্ত হয়ে ওঠে মানুষটা। তারপর আলতো হাতে আমার চিবুক স্পর্শ করে বলে, তাই বললে কি হয় রে মা? মেয়েদের যে বিয়ে করে পরের ঘরে যেতেই হয়, এটাই সমাজের নিয়ম। বাবার কথা ভেবে বিয়ে না করে বসে থাকলে কি আর জীবন চলবে? জানিস, আমি তো সেই ছোট্টবেলা থেকে তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখে এসেছি। দেখিস মা, তোর জীবনে এমন একজন আসবে যে আমার থেকেও বেশি ভালোবাসবে তোকে, আমার অভাবটুকু ঠিক ভরিয়ে দেবে। তখন এই বুড়ো বাবাটার কথা মনেও আসবে না তোর, দেখিস। বাবার কথাগুলো যে বেশি রকমের সত্যি তা আমি নিজেও জানি, কিন্তু এই পোড়া মনটা তো আর মানতে চায় না। বিশেষ করে অন্য কেউ এসে আমার জীবনে বাবার থেকে বেশি প্রায়োরিটি পাবে তা যেন কিছুতেই মানতে চাইল না। তাই প্রতিবাদের সুরে বলি, যে আসলে তোমার কথা ভুলে যাব তাকে জীবনে আসতে দেব না বাবা। আমার কথা শুনে বাবা নীরবে কয়েক পল তাকিয়ে রইল আমার দিকে। ওর সেই দৃষ্টি যেন এক অগাধ নৈরাশ্যের দেখা পেলাম আমি। পরিবেশ খুব বেশি থমথমে আর সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে বাবা এক সময় বলল, আজ কি আর এই বুড়োটাকে সকালে কিছু খেতে দিবি না রে? তখন থেকে খালি বক বক করে মাথা খেয়ে যাচ্ছিস। চল চল খেতে দে দুটো দেখি। এতটা বলেই আমার হাত ধরে টেনে তুলে নিয়ে দরজার দিকে হাঁটা লাগায়। তারপরেই কিছু মনে হতে থমকে দাঁড়িয়ে বলে, আজ তোর ফাইনাল ইয়ারের রেজাল্ট না? বিয়ে করবি না বলছিলিস না? ভালো রেজাল্ট না হলে না
আজকেই তোকে বিয়ে দিয়ে দেবো, দেখিস। তারপর দেখি সবসময় আমার পেছনে বক বক করিস কিভাবে। বলেই একচোট প্রাণ খোলা হাসি শুরু করে বাবা। ওর ঠাট্টাটা বুঝেও ছদ্মের রাগের সুরে বলি, ঠিক আছে দিয়ে দিও, আজকেই দিয়ে দিও, কিন্তু আমাকে বিয়ে দিয়ে তুমি নিচে থাকতে পারবে তো? বাবার মুখের হাসি মিলিয়ে যায় এক নিমেষে। আমার মুখের দিকে তাকিয়ে সজল চোখে বলে, পারবো না রে মা, একদম পারবো না। তোকে ছেড়ে যে একদিনও থাকতে পারবো না। কিন্তু কিন্তু নিজের স্বার্থের জন্য তোকে যে সারা জীবন নিজের কাছেও ধরে রাখতে পারবো না সোনা। সব মেয়েকেই যে এক না এক সময় বাবাকে ছাড়তে হয়, বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়, এটাই যে নিয়ম। ওর কথা শেষ না হতেই তড়িঘড়ি বলে উঠি, তোমার ওসব নিয়মকানুন এখন তোলাই থাক, যখন সে সময় আসবে তখন দেখবখন। এখন বিয়ের সময় তো আসেনি, এখন তাড়াতাড়ি চলো তো, টোস্ট মনে হয় এতক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এরপর আর বাবাকে কোনো কথা বলতে না দিয়ে টেনে নিয়ে আসি ডাইনিং টেবিলে। হাসি মুখে মানুষটাকে পাশে বসিয়ে খাবার সার্ভ করি। নানা রকম এদিক ওদিকের কথা বলে চেষ্টা করি ওনার মন ভালো করে তুলতে, কিন্তু আমার নিজের মনের মাঝে ওনার বলা কথাগুলো যে এতক্ষণে গভীর রেখা টেনে দিয়েছে, তাকেই বা ভুলি কি করে।